22 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন। ষষ্ঠ অধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 137, বিভাগ গ, বিশ্লেষণধর্মী বা বর্ণনাধর্মী উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 8। প্রশ্ন নম্বর 1, সংবিধানের সংজ্ঞা দাও। সংবিধানের আধুনিক শ্রেণীবিভাজন ব্যাখ্যা করো। সংবিধানের সংজ্ঞা। সাধারণভাবে সংবিধান বলতে রাষ্ট্র পরিচালনা নিয়মকানুনকে বোঝায়। যে কোনো প্রতিষ্ঠান বা সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে যেমন কতকগুলি সাধারণ নিয়মকানুনের প্রয়োজন হয়, রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের ক্ষেত্রেও তা দেখা যায়। রাষ্ট্র পরিচালনার জন্য একান্ত আবশ্যক এই নিয়মকানুনগুলি হল সংবিধান। রাষ্ট্রবিজ্ঞানীদের প্রদত্ত সংজ্ঞা। সংবিধানের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। লর্ড ব্রাইস সংবিধান বলতে সেই সব আইনকানুন ও রীতিনীতির সমষ্টিকে বুঝিয়েছে যেগুলি রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রণ করে থাকে। রাষ্ট্রবিজ্ঞানী C.F. স্ট্রং এর মতে সংবিধান হল সেই সব নিয়ম নীতির সমষ্টি যার সাহায্যে সরকারের ক্ষমতা নির্ধারিত হয় শাসিতের সম্পর্ক সাথে এবং শাসকের সাথে। এছাড়াও শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে। গিলক্রিস্ট সংবিধান বলতে এমন কতকগুলি লিখিত বা অলিখিত নিয়মকানুনের কথা উল্লেখ করেছেন যেগুলির মাধ্যমে সরকার গঠন, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন এবং বিভাগগুলি কার্যক্ষেত্র নির্দিষ্ট করে দেওয়া হয়। ব্যাপক ও সংকীর্ণ অর্থে সংবিধান। সংবিধানের সংখ্যা নির্ণয় করতে গিয়ে ব্যাপক ও সংকীর্ণ অর্থের কথা বলা হয়ে থাকে। ব্যাপক অর্থে সংবিধান হল দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী সমস্ত রকম লিখিত ও অলিখিত নিয়মকানুন। লিখিত নিয়মকানুন বলতে আইন এবং অলিখিত নিয়মকানুন বলতে রীতিনীতি, প্রথা, আচার ব্যবহার প্রভৃতিকে বোঝায়। অন্যদিকে সংকীর্ণ অর্থে সংবিধান বলতে শুধুমাত্র সেই সব লিখিত আইন কানুনকে বোঝায় যার দ্বারা সরকার গঠন, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন ও সম্পর্ক নির্ণয় এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক প্রভৃতি নিয়ন্ত্রিত হয়। সংবিধানের শ্রেণী বিভাজন। সংবিধানের শ্রেণী বিভাজন নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য থাকলেও সাধারণভাবে দুটি প্রধান শ্রেণীতে সংবিধানকে ভাগ করার ব্যাপারে অনেক সহমত পোষণ করেছেন। এই দুটি শ্রেণী হল যথাক্রমে 1, সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং 2, লিখিত অলিখিত সংবিধান। সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। সংবিধান সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় দুরকমই হতে পারে। সংবিধান সংশোধন বা পরিবর্তনের ক্ষেত্রে প্রকৃতিগতভাবে যে পার্থক্য রয়েছে সেজন্য সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় আখ্যা দেওয়া হয়ে থাকে। 1, সুপরিবর্তনীয় সংবিধান। যে পদ্ধতিতে আইনসভা দেশের সাধারণ আইন পাশ করে বা তার অদল বদল করে সেই পদ্ধতিতে সংবিধানের সংশোধন বা পরিবর্তন করা হলে তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। এজন্য কোনো বিশেষ পদ্ধতি অবলম্বনের দরকার পড়ে না। আইনসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে সংবিধান সংশোধন বা পরিবর্তন করা যায়। সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হল ব্রিটেন, নিউজিল্যান্ড প্রভৃতি দেশ। দুষ্পরিবর্তনীয় সংবিধান। আইনসভায় সাধারণ আইন পাশের পদ্ধতিতে যে সংবিধানকে সংশোধন বা পরিবর্তন করা যায় না, যে সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে গেলে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয়। দুষ্পরিবর্তনীয় সংবিধানের দৃষ্টান্ত হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান প্রভৃতি দেশের সংবিধানের কথা উল্লেখ করা যায়। 2, লিখিত অলিখিত সংবিধান। সংবিধানের মৌলিক নীতিগুলি লিখিত বা অলিখিত 2 হতে পারে। এই কারণে সংবিধানের শ্রেণীবিভাজন করা হয়ে থাকে। 1, লিখিত সংবিধান। দেশের শাসন ব্যবস্থা মৌলিক নীতিগুলি যে ক্ষেত্রে একটি দলিলের আকারে লিপিবদ্ধ করা হয়ে থাকে তাকে লিখিত সংবিধান বলে। সাধারণত একটি সংবিধান পরিষদ বা কনভেনশন এইসব সাংবিধানিক মৌলিক নীতিগুলিকে লিপিবদ্ধ করার কাজ করে থাকে। বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। সুইজারল্যান্ড, ভারত, রাশিয়া প্রভৃতি দেশ লিখিত সংবিধানের অন্যতম উদাহরণ। অলিখিত সংবিধান। দেশের শাসন ব্যবস্থা মৌলিক নীতিগুলি যখন প্রথা, আচার ব্যবহার, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে, পৃষ্ঠার সংখ্যা 138, আচার ব্যবহার, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে গড়ে ওঠে তখন তাকে অলিখিত সংবিধান বলে আখ্যা দেওয়া হয়। কোন সংবিধান পরিষদ বা কনভেনশন অলিখিত সংবিধানের শাসন সম্পর্কিত মৌলিক নীতিগুলি প্রণয়নের কাজ করে না। অলিখিত সংবিধানের একটি প্রকৃষ্ট উদাহরণ হল গ্রেট ব্রিটেনের সংবিধান। প্রশ্ন সংখ্যা 2, ভারতের সংবিধান প্রণয়নের সংক্ষিপ্ত রূপরেখা বিশ্লেষণ করো। বরাদ্দ নম্বর 8, ভারতের সংবিধান প্রণয়নের সংক্ষিপ্ত রূপরেখা। ভারতের সংবিধান প্রণয়নের বিষয়টি একটি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ঘটনারূপে চিহ্নিত হয়ে আছে।
স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ভারতীয়দের রাজনৈতিক ভাগ্য স্বয়ং ভারতীয়রা নির্ধারণ করবে এ দাবি বহু আগে 1922 সালে গান্ধীজি স্বরাজের মাধ্যমে উত্থাপিত হয়। জে.সি. জোহরি তার ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থে পেজ 4 ভলিউম 2-তে একথা বলছেন। জাতীয় কংগ্রেসের দাবি, ভারতীয় স্ট্যাটিউটরি কমিশন, ইন্ডিয়ান স্ট্যাটিউটরি কমিশন এবং গোল টেবিল বৈঠক, রাউন্ড টেবিল কনফারেন্স ব্যর্থ হবার পর ভারতের জনগণের নিজেদের দ্বারা রচিত এক সংবিধানের দাবি জোরদার হয়ে ওঠে। 1935 সালে জাতীয় কংগ্রেস এই দাবি জানায়। 1938 সালে পণ্ডিত নেহেরু এই অভিমত প্রকাশ করেন যে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত এক সংবিধান সভা বা গণপরিষদ কর্তৃক বাইরের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীন ভারতে সংবিধান রচনা করতে হবে। গণপরিষদ গঠন 1939 সালে কংগ্রেসের কার্যকরী সমিতির অধিবেশনে স্বাধীন ভারতের সংবিধান রচনার দাবি পুনরায় উত্থাপন করা হয়। এসবের ফলশ্রুতি স্বরূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য ব্রিটিশ শাসকরা 1946 সালে মে মাসে ক্যাবিনেট মিশন প্রেরণ করেন। ক্যাবিনেট মিশন অবিভক্ত ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ বা সংবিধান সভা গঠনের প্রস্তাব অনুমোদন করে। ব্রিটিশ শাসকদের পরিকল্পনা অনুসারে 1946 সালের জুলাই মাসে অবিভক্ত ভারতের প্রাদেশিক আইনসভার সদস্যদের ভোটে বিভিন্ন সম্প্রদায়ের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গণপরিষদ গঠন করা হয়। গণপরিষদের উদ্দেশ্য, গণপরিষদের উদ্দেশ্য বা লক্ষ্যের কথা ঘোষণা করে নেহেরু এই অভিমত প্রকাশ করেছিলেন যে গণপরিষদের প্রধান কাজ হবে একটি নতুন সংবিধানের মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীন করা। সংবিধান রচনার 5টি মৌলিক বিষয়, বস্তুত 5টি মৌলিক স্বতঃসিদ্ধ বিষয়কে সামনে রেখে ভারতীয় গণপরিষদে সংবিধান রচনার কাজ হাতে নেওয়া হয়। এগুলি হল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, 2 ধর্মনিরপেক্ষতা, 3 গণতান্ত্রিক সমাজবাদ, 4 সংসদীয় শাসন ব্যবস্থা এবং 5 বিচার বিভাগীয় সমীক্ষা বা পর্যালোচনা। গণপরিষদের অধিবেশন 1946 সালে 9 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন। গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে 1947 সালে 21 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত। এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। গণপরিষদের তৃতীয় অধিবেশনে 1947 সালে 22 এপ্রিল থেকে 2 মে কেন্দ্রীয় সংবিধান সম্পর্কিত কমিটি এবং প্রাদেশিক সংবিধান সম্পর্কিত কমিটি গঠিত হয়। গণপরিষদের চতুর্থ অধিবেশনে 14 জুলাই থেকে 31 জুলাই কেন্দ্রীয় প্রাদেশিক সংবিধান সম্পর্কিত কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়। খসড়া কমিটি গঠন ইতিমধ্যে 1947 সালে 15 আগস্ট ভারত বিভক্ত ও স্বাধীন হয়। 1947 সালে 14 আগস্ট মধ্যরাত্রে গণপরিষদের এক বিশেষ অধিবেশন বসে। এই অধিবেশন 1947 সালে 29 আগস্ট পর্যন্ত স্থায়ী হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে এই পঞ্চম অধিবেশনের সময় থেকে ভারতীয় গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া একটি সার্বভৌম ক্ষমতা সম্পন্ন পরিষদের মর্যাদা লাভ করে। এই অধিবেশনে বিভিন্ন কমিটির রিপোর্টের ভিত্তিতে স্বাধীন ভারতের খসড়া সংবিধান ড্রাফট কনস্টিটিউশন প্রণয়নের জন্য একটি খসড়া কমিটি ড্রাফটিং কমিটি গঠন করা হয়। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে এই কমিটির সভাপতি নিযুক্ত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন এন. গোপালাস্বামী আয়েঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, কে.এম. মুন্সি, সৈয়দ মোহাম্মদ শাহিদুল্লাহ, ডি.পি. খৈতান এবং বি.এল. মিত্র। সংবিধান রচনার উপাদান খসড়া কমিটি বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলির সংবিধান সমূহ থেকে উৎকৃষ্ট উপাদানগুলি সংগ্রহ করে ভারতীয় সংবিধানকে সমৃদ্ধ করেছেন। গ্রেট ব্রিটেনের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, আইনসভা দ্বিপরিষদীয় গঠন কাঠামো, মার্কিন সংবিধানের সাংবিধানিক প্রাধান্য, বিচার বিভাগের স্বাধীনতা, আদালতে বলবৎযোগ্য মৌলিক অধিকার, আয়ারল্যান্ডের সংবিধানের নির্দেশমূলক নীতিসমূহ, কানাডা ও অস্ট্রেলিয়ার সংবিধানে কেন্দ্র রাজ্য ক্ষমতা বিভাজন ইত্যাদির কথা এক্ষেত্রে দৃষ্টান্তস্বরূপ উল্লেখ করা যায়। এছাড়া 1935 সালে ভারত শাসন আইনে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1935 কেন্দ্র রাজ্য যুগ্ম তালিকা প্রবর্তন ও শাসনতান্ত্রিক অচলাবস্থা, রাষ্ট্রপতির শাসন প্রভৃতি কথা বিশেষভাবে উল্লেখ্য। সর্বোপরি ভারতের স্বাধীনতা সংগ্রামে আদর্শ ও মূল্যবোধ, গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা, অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নতি বিধান সম্পর্কে গান্ধীজির চিন্তাভাবনা ইত্যাদি গণপরিষদের খসড়া কমিটিকে সংবিধান প্রণয়নে প্রভাবিত করে। সংবিধান প্রণয়ন 1947 সালে 4 নভেম্বর খসড়া সংবিধান রচনার কাজ শুরু হয় এবং 1948 সালে 21 ফেব্রুয়ারি পৃষ্ঠা সংখ্যা 139। সংবিধান প্রণয়ন
1947 সালে 4 নভেম্বর খসড়া সংবিধান রচনার কাজ শুরু হয় এবং 1948 সালে 21 ফেব্রুয়ারি তা গণপরিষদের কাছে পেশ করা হয়। এরপর খসড়া সংবিধানটি 315টি ধারা ও 13টি তফসিল সহ জনগণের কাছে প্রচারের ব্যবস্থা করা হয় এবং জনগণকে আলোচনা ও সংশোধনী পেশের সুযোগ দেওয়া হয়। খসড়া সংবিধানটির উপর মোট 7,365টি সংশোধনী গণপরিষদে আলোচিত হয়। পরবর্তীকালে চূড়ান্তভাবে সংবিধানে 395টি ধারা এবং 8টি তফসিল অনুমোদিত হয়। পরিশেষে 1949 সালে 26 নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়। সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এতে স্বাক্ষর করেন। এই সংবিধান রচনার কাজ শেষ করতে মোট 2 বছর 11 মাস 18 দিন সময় লাগে। 1950 সালে 24 জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1950 সালে 26 জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। মূল্যায়ন। ভারতের সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় মূল্যায়ন করতে গিয়ে সমালোচকরা গণপরিষদের গণচরিত্রের ঘাটতির কথা তুলে ধরেছেন। তাদের মতে যেহেতু প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ নির্বাচিত হয়নি, তাই এতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। গণপরিষদে উচ্চবিত্ত এবং সামন্ততন্ত্র প্রতিনিধিত্ব বেশি থাকায় সাধারণ মানুষের চিন্তাধারা ও আশা আকাঙ্ক্ষা কোনো মর্যাদা পায়নি বলে অনেকে মনে করেন। এছাড়া সংবিধানটিকে গণভোটে যাচাই করার জন্য কোনো গণভোটের উদ্যোগ না গ্রহণ করায় একে সমালোচকরা জনগণের সংবিধান বলে আখ্যা দিতে চাননি। গণপরিষদে কংগ্রেসের নিরঙ্কুশ কর্তৃত্ব বাস্তবে গণপরিষদকে কংগ্রেস পরিষদে রূপান্তরিত করেছিল বলে কেউ কেউ মন্তব্য করেছেন। উপসংহার। উপসংহারে বলা যায়, সমকালীন পরিস্থিতির প্রেক্ষিতে উপরোক্ত সমালোচনা পুরোপুরি গ্রহণযোগ্য নয়। স্বাধীনতা অব্যবহিতি পরে মাত্র 3 বছরে এক স্বল্পকালীন সময়ে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান প্রণয়ন করে সারা দেশকে একটি যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক সংসদীয় শাসন ব্যবস্থায় স্থায়ী রাজনৈতিক কাঠামো উপহার দিয়ে সংবিধান প্রণেতারা এক অমূল্য অবদান রেখে গেছেন। প্রশ্ন সংখ্যা 3। ভারতীয় সংবিধানের দর্শন যেভাবে প্রস্তাবনায় প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। ভারতীয় সংবিধানের মুখবন্ধ বা প্রস্তাবনা। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘদিনের সংগ্রামের শেষে ভারতের জাতীয় নেতারা স্বাধীন ভারতের যে নতুন রাজনৈতিক কাঠামো গঠনের কথা ভেবেছিলেন তা প্রস্তাবনায় স্থান পেয়েছে। VN শুক্লার মতে সাধারণভাবে প্রস্তাবনা সেই সব রাজনৈতিক ও ধর্মীয় মূল্যবোধকে প্রকাশ করে যেগুলোকে সংবিধান কার্যকর করতে আগ্রহী। গোলকনাথ মামলার রায় দিতে গিয়ে 1967 সালে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল, সংবিধানের আদর্শ ও আশা আকাঙ্ক্ষাকে প্রস্তাবনা সংক্ষেপে প্রকাশ করেছে। প্রভাব। ভারতীয় সংবিধানের রচয়িতারা ইউরোপের উদারনৈতিক রাজনৈতিক আদর্শ এবং পাশ্চাত্য দর্শন দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। সেই জন্য ভারতীয় সংবিধানের দর্শনে পাশ্চাত্যের প্রভাব সুস্পষ্ট। এছাড়া আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ফরাসি বিপ্লব এবং রুশ বিপ্লবের নীতি ও আদর্শের দ্বারাও সংবিধান রচয়িতারা প্রভাবিত হয়েছিলেন। প্রস্তাবনার মধ্যে এগুলো আদর্শ প্রতিফলিত হয়েছে। মূল বিষয়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি হল, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্ররূপে গড়ে তুলতে এবং ভারতের সমস্ত নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার সুনিশ্চিত করতে চিন্তা ও মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনা স্বাধীনতা সুনিশ্চিত করতে, অবস্থা ও সুযোগের সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা, জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য সৌভ্রাতৃত্বের প্রসারকল্পে আজ 1949 সালের 26 নভেম্বর সত্যনিষ্ঠার সঙ্গে সংকল্প নিয়ে এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। কোট আনকোট। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার বিষয়সমূহ নিচে বিস্তারিত বিশ্লেষিত। 1. আমরা ভারতের জনগণ। প্রস্তাবনা বিশ্লেষণ করলে দেখা যায় একবারে শুরুতেই আমরা ভারতের জনগণ, উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, এই কথাগুলি বলা হয়েছে। এর অর্থ ভারতের চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ এবং এই জনগণই সংবিধানের রচয়িতা। ডক্টর আম্বেদকর প্রসঙ্গে বলেছিলেন, ভারতের সংবিধানের উৎস জনগণ এবং এর কর্তৃত্ব ও সার্বভৌমিকতা জনগণের হাতে অর্পণ করা হয়েছে। একে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলার রায়দানকালে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রস্তাবনা অনুযায়ী ভারতীয় জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। 2. সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে, সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। সার্বভৌম কথাটির তাৎপর্য হল ভারত অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় দিক থেকে চূড়ান্ত রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী। অভ্যন্তরীণ ক্ষেত্রে ভারতের ভৌগোলিক সীমারেখায়
রাষ্ট্রীয় আইন চূড়ান্ত ও অপ্রতিহত। অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত সরকার স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণে সক্ষম। কোনো বিদেশি রাষ্ট্র বা বিদেশি সংস্থা নির্দেশে ভারতীয় যুক্তরাষ্ট্র পরিচালিত হয় না। ভারতে দায়িত্বশীল গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আদর্শ হিসেবে গ্রহণ করা হয়েছে। সংবিধানের নাগরিকদের রাজনৈতিক ও পৌর অধিকারগুলি স্বীকৃত হয়েছে। সামাজিক সমতা প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তনের জন্য সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ব্যবস্থাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া প্রস্তাবনায় ভারতকে সাধারণতান্ত্রিক দেশ বলে আখ্যা দেওয়া হয়েছে। এর অর্থ ভারতে কোনো রাজা বা রাজতন্ত্রের অস্তিত্ব নেই। এখানে পৃষ্ঠা সংখ্যা 140। এখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সরকার পরিচালনা করে এবং জনগণই হল সার্বভৌম শক্তির আধার। 3. সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ। প্রস্তাবনা আরো দুটি তাৎপর্যপূর্ণ শব্দ 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজিত হয়েছে। শব্দ দুটি হল সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, সোশ্যালিস্ট সেকুলার। অর্থাৎ ভারতকে একটি সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষিত হয়েছে। সমাজতন্ত্র বলতে উৎপাদনের উপকরণগুলির ওপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠা এবং উৎপাদিত সম্পদের সমবন্টনকে বোঝায়। কিন্তু ভারতের সংবিধানের প্রস্তাবনা এই অর্থে সমাজতান্ত্রিক শব্দটি সংযোজিত হয়নি। ভারতে গণতান্ত্রিক সমাজবাদী আদর্শকে গ্রহণ করা হয়েছে। এখানে মিশ্র অর্থনীতির মাধ্যমে সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাওয়া হয়েছে। অন্যদিকে ধর্মনিরপেক্ষতা প্রাচীন ভারতের এক মহান আদর্শ। পরমত সহিষ্ণুতার যে সনাতন ঐতিহ্য ভারতে বহু প্রাচীনকাল থেকে প্রচলিত ছিল, তারই পরিবর্তিত রূপ হল ধর্মনিরপেক্ষতা। তাই ধর্ম সংক্রান্ত ব্যাপারে রাষ্ট্র এখানে সম্পূর্ণ নিরপেক্ষ। রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের পৃষ্ঠপোষকতা বা বিরোধিতা কোনোটাই করে না। 4. সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংকল্প ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনার এই আদর্শে প্রতিফলন ঘটেছে মূল সংবিধানের 3য় ও 4র্থ অধ্যায়ে। 3য় অধ্যায়ে নাগরিকদের মৌলিক অধিকারগুলোকে স্বীকৃতি দিয়ে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংকল্প দৃঢ়ভাবে ঘোষিত হয়েছে। এছাড়া সংবিধানের 4র্থ অধ্যায়ে নির্দেশমূলক নীতিগুলির মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া হয়েছে। 5. চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনার স্বাধীনতা। সংবিধানের প্রস্তাবনায় চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনার স্বাধীনতা, লিবার্টি, মর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য, ইকুয়ালিটি এবং ব্যক্তির মর্যাদা এবং জাতির ঐক্য ও সংহতি নিশ্চয়তা সাধনে ভ্রাতৃত্ববোধে ফ্র্যাটার্নিটির প্রসারের কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধ গণতন্ত্রের মৌল ভিত্তি স্বরূপ। প্রস্তাবনায় সামগ্রিকভাবে এইসব আদর্শকে স্বীকৃতি দেওয়া হয়েছে। উপসংহার: ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বিশ্লেষণ থেকে যে রাজনৈতিক ধ্যান ধারণা পরিচয় পাওয়া গেল, তাতে পাশ্চাত্য দর্শনের প্রভাবই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। ইউরোপীয় উদারনৈতিক দর্শনের প্রতি সংবিধান রচয়িতাদের আকর্ষণ প্রস্তাবনায় প্রতিফলিত হয়েছে। তবে সাম্য, ন্যায়, ধর্মনিরপেক্ষতা, ভ্রাতৃত্ববোধের ভারতীয় জীবনাদর্শ প্রস্তাবনায় স্থান পেয়েছে। এভাবে পাশ্চাত্য ও ভারতীয় দর্শনের মিলন প্রস্তাবনার মধ্যে দেখা যায়। প্রশ্ন সংখ্যা 4। ভারতীয় সংবিধানের মুখবন্ধ বা প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো। প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য। 1787 সালে মার্কিন সংবিধানে সর্বপ্রথম যে প্রস্তাবনা বা মুখবন্ধ যুক্ত করা হয়, তা পরবর্তীকালে বিভিন্ন দেশের সংবিধানের রচয়িতাদের প্রভাবিত করেছিল। জাপান, আয়ারল্যান্ড, মায়ানমার, ভারত প্রভৃতি দেশ এই পদক্ষেপ অনুসরণ করে। সংবিধান হলো দেশের মৌলিক আইন। প্রতিটি আইনের সঙ্গে এটি প্রস্তাবনা যুক্ত থাকে এবং সেখানে আইনের উদ্দেশ্য, নীতিগুলির একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়। দেশের সর্বোচ্চ আইন হিসেবে সংবিধানের প্রস্তাবনা তো তাই করা হয়েছে। প্রস্তাবনার যেহেতু সংবিধানে কার্যকরী অংশ অন্তর্ভুক্ত নয়, সেহেতু এর আইনগত কোনো মূল্য নেই, একথা অনস্বীকার্য। সংবিধানের মূল অংশের সঙ্গে প্রস্তাবনা কোনো বিরোধ বাঁধলে সংবিধানের মূল অংশই বলবৎ থাকে। সংবিধানের কার্যকরী অংশ অন্তর্ভুক্ত না হলেও প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্যকে আমরা অস্বীকার করতে পারি না। বিভিন্ন দিক থেকে তাৎপর্য বিশ্লেষণ করে দেখা যেতে পারে। 1. সংবিধানের দুর্বোধ্যতা দূরীকরণ। সংবিধানের কার্যকরী অংশ কোনো বাক্যের বা শব্দের অর্থ অস্পষ্ট থাকলে তা বোঝার জন্য প্রস্তাবনার সাহায্য নেওয়া যেতে পারে। বেরুবাড়ি মামলার রায়ে সুপ্রিম কোর্টে এই অভিমত প্রকাশ করে যে কোনো আইনে অর্থ সম্পর্কে সংশয় দেখা দিলে প্রস্তাবনার সাহায্যে তা দূর করা যেতে পারে। সংবিধানের দুর্বোধ্যতা দূর করার বিষয়ে প্রস্তাবনার বিশেষ গুরুত্বের কথা সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলা রায়দানকালে স্বীকার করে নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পাঞ্জাব রাজ্য বনাম অজয় সিং 1953, পশ্চিমবঙ্গ রাজ্য বনাম আনোয়ার আলী সরকার 1952,
কচুনু বনাম কেরালা রাজ্য 1960 প্রভৃতি মামলা। 2. সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য প্রতিফলন। প্রস্তাবনা আমাদের সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। সংবিধানের কোন একটি অংশ অস্পষ্ট থাকায় তার অর্থ বুঝতে না পারা গেলে প্রস্তাবনার সাহায্য নেওয়া যেতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য কি ছিল তা প্রস্তাবনা থেকে জানা যেতে পারে। 3. সংবিধানের উদ্দেশ্য নীতি প্রতিফলন। যেসব সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ভাবধারা সংবিধান রচয়িতাদের অনুপ্রাণিত করেছিল সেগুলি প্রস্তাবনার মাধ্যমে প্রতিফলিত হয়। প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি বলে অভিহিত করা হয়। প্রস্তাবনার মধ্যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাধারণতন্ত্র, গণসার্বভৌমিকতা প্রভৃতি ভাবাদর্শের পাশাপাশি আর্থসামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনা ইত্যাদি ক্ষেত্রে স্বাধীনতা এবং সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সংকল্পের কথা ঘোষিত হয়েছে। 4. জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে তাৎপর্য। পৃষ্ঠা সংখ্যা 141। 4. জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে তাৎপর্য। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্র প্রস্তাবনার গুরুত্ব কম নয়। জাতীয় ক্ষেত্রে দেখা যায় প্রস্তাবনায় সংবিধানে যেসব প্রাথমিক উপাদান বা মৌলিক বৈশিষ্ট্য লিপিবদ্ধ করা হয়েছে পার্লামেন্ট সেগুলোকে সংশোধন করতে পারে না। গোলকনাথ মামলার রায়। সংবিধানের প্রাথমিক উপাদান বা মৌলিক বৈশিষ্ট্য হল ভারতের রাজনৈতিক ব্যবস্থা মূল কাঠামো। এর মধ্যে রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার প্রভৃতি। অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য বিশেষভাবে পরিলক্ষিত হয়। প্রস্তাবনায় ভ্রাতৃত্ববোধ সম্প্রসারণের যে আদর্শের কথা বলা হয়েছে তা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র নীতির অন্যতম স্তম্ভ বলে অনেকে মনে করেন। বহু প্রাচীনকাল থেকেই ভারতে বসুধৈব কুটুম্বকম নীতির মাধ্যমে এই আদর্শ অনুসরণ করা হচ্ছে। 5. নৈতিক গুরুত্ব। সংবিধান বিশেষজ্ঞদের মতে আইনগত দিক থেকে না হলেও প্রস্তাবনার নৈতিক গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। প্রস্তাবনায় ঘোষিত নীতি ও মহান আদর্শগুলোকে উপেক্ষা করে বাস্তবে কোনো সরকারের পক্ষে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। পণ্ডিত ঠাকুরদাস ভার্গব ও হিদায়াতুল্লাহর মতামত। পণ্ডিত ঠাকুরদাস ভার্গব প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ বলে অভিহিত করেছেন। তার ভাষায় প্রস্তাবনা হলো সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ। এটি সংবিধানের আত্মাস্বরূপ। এটি হলো সংবিধানের চাবিকাঠি। এটি এমন একটি উপযুক্ত মাপকাঠি যার সাহায্যে কেউ সংবিধানের মূল্য নির্ণয় করতে পারে। ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হিদায়াতুল্লাহ মন্তব্য করেছিলেন, সরকার কোন নীতি অনুসরণ করে তার কার্যাবলী সম্পাদন করবে তা প্রস্তাবনায় বলে দেওয়া আছে। প্রস্তাবনা হলো সংবিধানের সহযোগী। সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলার রায়। ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিভিন্ন মামলার রায়দানকালে যেভাবে প্রস্তাবনার গুরুত্বকে তুলে ধরেছেন তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বেরুবাড়ি মামলায় 1969 সুপ্রিম কোর্ট তার রায়দান করতে গিয়ে প্রস্তাবনাকে সংবিধান রচয়িতাদের মনের চাবিকাঠি বলে বর্ণনা করেছিল। কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য সরকার 1973 মামলায় বিচারপতি সেলাত ও বিচারপতি গ্রোভার প্রস্তাবনাকে সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বলে অভিহিত করে একে সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য, লক্ষ্য, ইচ্ছা, অনিচ্ছা প্রকাশ বলে বর্ণনা করেন। গোলকনাথ মামলার রায়দান সম্পর্কে সুপ্রিম কোর্টের বিচারপতি সুব্বা রাও বলেন, সংবিধানের আদর্শ ও আকাঙ্ক্ষাকে সংক্ষেপে ব্যক্ত করেছে প্রস্তাবনা। নৈতিক দিক থেকে প্রস্তাবনার প্রভাব অপরিসীম। রাষ্ট্র পরিচালকদের কাছে প্রস্তাবনা একটি অন্যতম পথ নির্দেশিকা। দ্য স্পিরিট অর দ্য আইডিওলজি বিহাইন্ড দ্য কনস্টিটিউশন ইজ সাফিসিয়েন্টলি ক্রিস্টালাইজড ইন দ্য প্রিএম্বল। কোট আনকোট। সংবিধান বিশেষজ্ঞদের মতামত। ডক্টর ধীরেন্দ্রনাথ সেনের অভিমত হল, প্রস্তাবনা নিষ্ঠাপূর্ণ সংকল্প ছাড়া কিছুই নয়, কিন্তু সংকল্প এবং কার্যকরী আইন কখনো এক হতে পারে না। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত নীতি ও আদর্শগুলি এখনো পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। সংবিধান বিশেষজ্ঞ এস.সি. কাশ্যপের অভিমত হল, প্রস্তাবনাকে সংবিধানের অঙ্গ বলে বিবেচনা করা হলেও তা কিন্তু ক্ষমতার উৎস হিসেবে পরিগণিত হতে পারে না। প্রস্তাবনা কোনো ক্ষমতার উপর সীমাবদ্ধতা আরোপ করতে পারে না। উপসংহার। পরিশেষে বলা যায়, সংবিধানের প্রস্তাবনার একটি স্বতন্ত্র গুরুত্ব রয়েছে। এর তাৎপর্যকে কোনোভাবে উপেক্ষা করা যায় না। অবশ্য একথাও সত্যি যে প্রস্তাবনা মহান আদর্শ ও সংকল্পগুলি স্বাধীনতার 6 দশক অতিক্রান্ত হওয়ার পরও পুরোপুরি বাস্তবায়িত করা যায়নি। প্রস্তাবনার আদর্শ বহুলাংশে ঘোষিত আদর্শ হিসাবে রয়ে গেছে। প্রশ্ন সংখ্যা 5। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। পৃথিবীর সকল দেশের সংবিধানের কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি অনুধাবন করলে এক দেশের সংবিধানের সঙ্গে অন্য দেশের সংবিধানের পার্থক্য বুঝতে পারা যায়। ভারতের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। 1. পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান।
ভারতীয় সংবিধানকে সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান বলে আখ্যা দেওয়া হয়। 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান যখন কার্যকর হয়, সেই সময় 395টি ধারা এবং 8টি তফসিল নিয়ে ভারতীয় সংবিধান রচিত হয়েছিল। বিভিন্ন সময় সংবিধান সংশোধনের পর বর্তমানে ভারতীয় সংবিধানে সর্বমোট ধারা প্রায় 450 এবং তফসিলের সংখ্যা 12 দাঁড়িয়েছে। 2. যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে। ভারতীয় যুক্তরাষ্ট্রে একটি কেন্দ্রীয় সরকার এবং অনেকগুলি রাজ্য সরকারের মধ্যে শাসন ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। বর্তমান ভারতের অঙ্গরাজ্যগুলির সংখ্যা হল 28। ভারতীয় যুক্তরাষ্ট্রের শাসন ক্ষমতা 3টি তালিকায় বণ্টিত হয়েছে। এই তালিকা 3টি হল যথাক্রমে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। কেন্দ্রীয় তালিকায় 97টি গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে, রাজ্য তালিকায় 63টি বিষয় রাজ্য সরকারগুলির হাতে এবং যুগ্ম তালিকায় 52টি বিষয় যুগ্মভাবে কেন্দ্র ও রাজ্যের হাতে ন্যস্ত করা হয়েছে। উপরিউক্ত 3টি তালিকার বাইরে যে সকল অবশিষ্ট ক্ষমতা রয়ে গেছে সেগুলি কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। সংবিধানের প্রাধান্য। ভারতীয় সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য হল এখানে সংবিধানের প্রাধান্য স্বীকৃত হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হল সংবিধান। যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা এবং নাগরিকদের মৌলিক অধিকারের উৎস হল সংবিধান। কেন্দ্র ও রাজ্য সরকার সমূহ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং দেশের সমস্ত প্রতিষ্ঠান ও নাগরিক বৃন্দ সবাইকেই সংবিধানের অধীনে থেকে কাজকর্ম করতে হয়। এজন্য সংবিধান বিরোধী কোনো পৃষ্ঠা সংখ্যা 142। এজন্য সংবিধান বিরোধী কোনো আইন, আদেশ বা নির্দেশ জারি হলে সুপ্রিম কোর্টে তা বাতিল করার ক্ষমতা রয়েছে। 4. সংবিধানে একটি প্রস্তাবনা রয়েছে। ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হল সংবিধানের সঙ্গে একটি প্রস্তাবনার সংযুক্তি। প্রস্তাবনাকে সংবিধানের মুখবন্ধ বলা হয়। এতে সংবিধানের নৈতিক আদর্শ, দর্শন, মূল উদ্দেশ্য প্রভৃতি ব্যক্ত করা হয়েছে। 5. সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র বলে অভিহিত করা হয়েছে। সার্বভৌম কথাটির তাৎপর্য হল ভারত অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় দিক থেকে চূড়ান্ত রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী। ভারতে গণতান্ত্রিক সাধারণতন্ত্র রয়েছে। জনগণ নিজেরাই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে পরোক্ষভাবে সরকার গঠনে সক্রিয় অংশগ্রহণ করে। এখানে কোনো রাজতন্ত্র নেই। প্রস্তাবনা আরো দুটি তাৎপর্যপূর্ণ শব্দ 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজিত হয়। এই সংশোধন অনুসারে ভারতকে একটি সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষিত হয়েছে। 6. সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় সংবিধানের মিশ্রণ। ভারতের সংবিধান একই সঙ্গে সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় প্রকৃতি। ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে 3টি পদ্ধতি রয়েছে। সংবিধানের অন্তর্গত কতগুলি বিষয়ে পরিবর্তন বা সংশোধন অত্যন্ত সরল প্রকৃতির। সাধারণ আইন পাসের পদ্ধতিতে পার্লামেন্টের উভয় কক্ষে সাধারণত সংখ্যাগরিষ্ঠের সমর্থনে সংবিধান সংশোধন করা হয়। অন্যদিকে সংবিধানে কিছু নির্দিষ্ট অংশের সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের 2টি কক্ষে মোট সদস্যের অর্ধেকের বেশি এবং ভোটদানকারী সদস্যের 2/3 সমর্থন প্রয়োজন হয়। এছাড়া ভারতীয় সংবিধানের যে অংশটি দুষ্পরিবর্তনীয় প্রকৃতির, শেষ পদ্ধতি অনুযায়ী প্রথমে সংশোধনী প্রস্তাবটিকে পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যদের অধিকাংশ এবং উপস্থিত ভোটদানকারী সদস্যদের 2/3 কর্তৃক সমর্থিত হতে হবে। এরপর প্রস্তাবটিকে অন্তত অর্ধেক রাজ্য আইনসভার অনুমোদন পেতে হবে। 7. ব্রিটিশ শাসন কাঠামোর প্রভাব। ভারতীয় সংবিধানের অন্যতম একটি বৈশিষ্ট্য হল ব্রিটিশ শাসন কাঠামোর প্রভাব। এই প্রসঙ্গে 1909, 1919 এবং 1935 সালে ভারত শাসন আইনের কথা উল্লেখ করা যায়। গণপরিষদের সদস্যবৃন্দ স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় 1935 সালে ভারত শাসন আইনের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন। 8. নাগরিকদের মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য। ভারতীয় সংবিধানের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য হল সংবিধানের নাগরিকদের জন্য মৌলিক অধিকার, মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্তি। ভারতীয় সংবিধানে 12 থেকে 35 ধারার মধ্যে 6টি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এগুলি হল সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। ভারতের মূল সংবিধানে মৌলিক অধিকারের পাশাপাশি কোনো মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল না। পরবর্তীকালে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের সাহায্যে সংবিধানের 4th অধ্যায়ে পার্ট 4A নাগরিকদের 10টি মৌলিক কর্তব্য পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল সংবিধানকে মান্য করা, দেশ রক্ষা করা, দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি রক্ষা করা ইত্যাদি। সম্প্রতি 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51 ক ধারার নতুন একটি কর্তব্য সংযোজিত হওয়ায় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11।
9. রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহ। আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় সংবিধানের 4th অধ্যায়ে 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে লিপিবদ্ধ হয়েছে। এই নীতিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কাজের অধিকার, বার্ধক্য, বেকার অবস্থায় সরকারি সাহায্য পাওয়ার অধিকার, স্ত্রী পুরুষ উভয়ের সমান কাজের জন্য সমান মজুরি পাওয়ার অধিকার, 14 বছর পর্যন্ত বালক বালিকাদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রবর্তনের প্রয়াস গ্রহণ ইত্যাদি। 10. সার্বজনীন ভোটাধিকার। পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হল ভারতবর্ষ, তাই ভারতের সংবিধানে সর্বজনীন ভোটাধিকারের অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে 18 বছর বয়স্ক প্রতিটি ভারতীয় নাগরিককে ভোটদানের অধিকারকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার রূপে স্বীকৃতি দেওয়া হয়। সংসদীয় বা মন্ত্রিসভা শাসিত শাসন ব্যবস্থা। 11. ভারতীয় সংবিধানের সংসদীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে। ব্রিটিশ সংবিধানের অনুকরণে গৃহীত এই ব্যবস্থায় রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব তত্ত্বগতভাবে রাষ্ট্রপতির হাতে থাকলেও কার্যত যাবতীয় ক্ষমতার অধিকারী হল সংসদ বা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। মন্ত্রিসভাকে তার কাজকর্মের জন্য পার্লামেন্ট বা সংসদের নিম্নকক্ষ লোকসভার নিকট দায়বদ্ধ থাকতে হয়। লোকসভায় অবস্থা হারালে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। ভারতে অঙ্গরাজ্যগুলিতেও সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয়েছে। 12. স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ। ভারতীয় সংবিধানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতি। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ গড়ে তোলার জন্য সংবিধানে যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি লিপিবদ্ধ করা হয়েছে সেগুলি হল বিচার বিভাগের রায় নিয়ে কোনো প্রশ্ন পার্লামেন্ট বা অন্য কোথাও তোলা যায় না, বিচারপতিদের গুরুতর কারণ ছাড়া পদচ্যুত করা যায় না, বিচারপতিদের নিয়োগ, কার্যকাল ও সুযোগ সুবিধাদি উল্লেখ ইত্যাদি। পৃষ্ঠা সংখ্যা 143। 13. তপশিলি জাতি উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থা। ভারতীয় সংবিধানে অনুন্নত জনগোষ্ঠী হিসেবে তপশিলি জাতি উপজাতি সমূহের জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা গৃহীত হয়েছে, যেমন কেন্দ্র ও রাজ্য আইনসভাগুলোতে আসন সংরক্ষণ, সরকারি চাকরিতে পদ সংরক্ষণ, শিক্ষার জন্য বিশেষ আর্থিক সাহায্য দান, তপশিলি জাতি উপজাতি অধ্যুষিত অঞ্চলের উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ ইত্যাদি। সম্প্রতি অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসির জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু হয়েছে। 14. জরুরি অবস্থা সম্পর্কিত বিধি ব্যবস্থা। ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা সম্পর্কিত বিধি ব্যবস্থার উল্লেখ রয়েছে। সংবিধানে 325 থেকে 360 নম্বর ধারায় ব্যবস্থাগুলি লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থা জারি করার সংস্থান রাখা হয়েছে। এগুলি হল জাতীয় জরুরি অবস্থা, রাজ্যের সাংবিধানিক অচলাবস্থা, আর্থিক জরুরি অবস্থা। 15. ভাষা সংক্রান্ত ব্যবস্থা। বিশ্বের মধ্যে ভারতবর্ষ একটি বহুভাষী রাষ্ট্র। প্রায় 845টিরও বেশি কথ্য ভাষা এখানে চালু রয়েছে। সংবিধানের সপ্তদশ অংশে 343 থেকে 351 ধারার মধ্যে সরকারি ভাষা সম্পর্কিত সাংবিধানিক ব্যবস্থাসমূহের উল্লেখ রয়েছে। সংবিধানের 8ম তপশিলে ভারতীয় ভাষা হিসেবে প্রধান 21টি ভাষার কথা উল্লেখিত হয়েছে। সংবিধানের 343 ধারা বলা হয়েছে, দেবনাগরী হরফে লিখিত হিন্দি ভারতের সরকারি ভাষা বলে বিবেচিত হবে। 16. জম্মু কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ মর্যাদা। ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সংবিধানের 370 ধারা অনুসারে জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ মর্যাদা উল্লেখ। জম্মু ও কাশ্মীর ভারতের 28টি অঙ্গরাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হলেও কতকগুলি ক্ষেত্রের জন্য রাজ্যটিকে বিশেষ মর্যাদা অভিধায় ভূষিত করা হয়েছে। 17. একনাগরিকত্ব। ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো গ্রহণ করা হলেও দ্বিনাগরিকত্ব স্বীকৃত হয়নি। এখানে কোনো অঙ্গরাজ্যে আলাদা নাগরিকত্ব প্রদানের ক্ষমতা নেই। কেন্দ্রশাসিত অঞ্চল, রাজধানী অঞ্চল বা রাজ্যগুলি যে কোনো জায়গায় নাগরিকরা বসবাস করুন না কেন, তারা সবাই ভারতীয় নাগরিক রূপে স্বীকৃত হবেন। 18. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি ভারতীয় সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ এখানে স্বতন্ত্র নয়। আইনসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা বা শাসন বিভাগ গঠিত হয়। অন্যদিকে বিচার বিভাগের কাজে নিযুক্ত বিচারপতিরা শাসন বিভাগ বা মন্ত্রিসভা কর্তৃক পরোক্ষভাবে নিযুক্ত হন। 19. লিখিত অলিখিত সংবিধানের মিশ্রণ। ভারতীয় সংবিধানের লিখিত হলো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অলিখিত থেকে গেছে। এর ফলে শাসনতান্ত্রিক রীতিনীতি, প্রথা প্রভৃতি অলিখিত উপাদানসমূহ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ, লোকসভা ত্রিসংখ্য অবস্থা অর্থাৎ কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে একক বৃহত্তম দলকে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি সরকার গঠনে আহ্বান জানানোর কথা উল্লেখ করা যায়। 20. ধর্মনিরপেক্ষতা। ভারতের সংবিধানে একটি ইতিবাচক বৈশিষ্ট্য হল ধর্মনিরপেক্ষতা। সংবিধানে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। ধর্মের বিষয়ে ভারতের রাষ্ট্রীয় ভূমিকা সম্পূর্ণ নিরপেক্ষ। সাংবিধানিকভাবে রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করবে না। ভারতের সব ধর্মের মর্যাদার সমান। 21. বিশ্বশান্তি সৌভ্রাতৃত্বের আদর্শ। ভারতীয় সংবিধানের অন্যতম একটি বৈশিষ্ট্য হল
বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্বের আদর্শ ঘোষণা। সংবিধানের 51 নম্বর ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য পৃথিবীর জাতিসমূহের মধ্যে ন্যায়সঙ্গত ও সম্মানজনক সম্পর্ক স্থাপনের জন্য বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্বের আদর্শ ঘোষণা করা হয়েছে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।